ওই ভাই টিকটকারদের সাথে কি চাও ওই দিন ভাই টিকটকারটা ওই খেলা প্লেটে টিক আপু আপনি ঠিকানা একবার যে একটা কথা বলছে ওটা সারা জীবন পচাবো। আচ্ছা আসো তোমরা বলছিলাম কি দেখো কোয়াগুলেশন তো দেখো আমাদের এখানে দুটো জিনিস ছিল একটা কি ছিল যে আমাদের অদক্ষিপ্ত কলয়েড কণা থেকে কলয়েডাল দ্রবণ তৈরির যে প্রক্রিয়া এটা ছিল আমাদের পেপটাইজেশন না তো পেপটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কতদিন পজিটিভ সোল বানাইছিলাম এবং কি নেগেটিভ সোল আমরা বানাইছিলাম এখন আমরা দেখব পেপটাইজেশনের বিপরীত প্রক্রিয়া সেটা কি কোয়াগুলেশন এটা কি জিনিস কলয়েডাল দ্রবণতে কলয়েড কণাগুলোকে অদক্ষিপ্ত করার প্রক্রিয়াকে কোয়াগুলেশন বলে মনে করো তোমার কাছে দুটো কলয়েডাল সলিউশন আছে এরকম ওকে ধরো ধরো আমাদের কাছে দুইটা কলয়েডাল সলিউশন আছে একটা হচ্ছে পজিটিভ সোল মানে কি যে কলয়েড কণাগুলোর উপরে ধনাত্মক চার্জ থাকলে তাকে বলে পজিটিভ সোল আর কলয়েড কণাগুলোর উপরে নেগেটিভ চার্জ থাকলে তাকে বলা হয় নেগেটিভ সোল এখন ধরো তুমি চাচ্ছ যে এই কলয়েডাল দ্রবণ থেকে তুমি কলয়েড কণাগুলোকে পৃথক করে ফেলবা মানে তুমি ডিএম থেকে ডিপির কণাগুলোকে তুমি পৃথক করে ফেলবা সেপারেট করে ফেলবা বা অদক্ষিপ্ত করে ফেলবা বা জমাটবদ্ধ করবা এখন এই কাজটা কিভাবে করা যায় এই কাজটা করতে গেলে তোমাকে এই কাজটা করতে হবে এই পজিটিভ চার্জগুলোকে যেভাবে নিউট্রালাইজ করতে হবে ঠিক আছে এখন যেহেতু প্রত্যেকটা কলয়েড কণার উপরে ধনাত্মক আধান আছে এইজন্য পজিটিভ বিকর্ষণের কারণে কলয়েড কণাগুলো পরস্পর থেকে কি একটু দূরে থাকবে আবার এখানেও সেম কাহিনী প্রত্যেকটা কণার উপরে নেগেটিভ চার্জ আছে এইজন্য কণাগুলো পরস্পর থেকে কি দূরে থাকবে এখন আমি যদি কোনোভাবে এই পজিটিভ আয়নগুলোকে বা পজিটিভ চার্জগুলোকে নিউট্রালাইজ করতে পারি তাহলে কি হবে তাহলে এই প্লাসগুলো আর থাকবে না তখন কলয়েড কণাগুলোর মধ্যে আকর্ষণ হবে এবং তারা কি পাত্রের তলায় গিয়ে অদক্ষিপ্ত হয়ে জমা হবে সিমিলারলি এখানেও সেম আমি যদি কোনোভাবে এই নেগেটিভ চার্জগুলোকে নিউট্রাল করতে পারি নিরপেক্ষ করতে পারি নিউট্রালাইজ করতে পারি তখন এই কণাগুলোর মধ্যে আকর্ষণ হবে এবং তারা অদক্ষিপ হিসেবে পাত্রের তলায় গিয়ে জমা হবে এখন এই কাজটা কিভাবে করা যায় দেখো আমি যদি এখন এই পজিটিভ চার্জের মধ্যে কিছু ঋণাত্মক আধান যোগ করি ঠিক আছে এই পজিটিভ চার্জ
চার্জের মধ্যে যদি কি কিছু নেগেটিভ আয়ন আমি অ্যাড করতে পারি, তাহলে ওই নেগেটিভ আয়নগুলো কি করবে, এই পজিটিভগুলোকে নিউট্রালাইজ করবে এবং কোয়াগুলেশন সম্পন্ন হবে। ঠিক একইভাবে আমি যদি এই নেগেটিভ চার্জের মধ্যে যদি আমি কিছু পজিটিভ চার্জ অ্যাড করি, তখন এই নেগেটিভ আয়নগুলো কি হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে এবং কলয়েড কণাগুলো কি হয়ে যাবে, অদক্ষিপ্ত হয়ে যাবে। তার মানে কোয়াগুলেশন করার বেস্ট ওয়ে কি বা মেইন পদ্ধতিটা কি, যে যেই চার্জের কলয়েডাল দ্রবণ তোমার কাছে থাকবে, তুমি তার বিপরীত চার্জ বিশিষ্ট আয়ন তুমি কি করবা, এখানে যুক্ত করবা। ধরো পজিটিভ সল, তুমি নেগেটিভ আয়ন অ্যাড করবা। ধরো তোমার কাছে আছে নেগেটিভ সল, তুমি এখানে কি অ্যাড করবা, পজিটিভ আয়ন অ্যাড করবা। অ্যাড করলে কি হয়ে যাবে, কোয়াগুলেশন হবে। যেমন দুধ থেকে আমরা যখন ছানা তৈরি করি, দুধের মধ্যে লেবু দাও, দুধের মধ্যে লেবু দাও, কি হবে, ছানা তৈরি হয়ে যাবে। মানে যেটা হচ্ছে দুধের যে মেন প্রোটিন অংশটা আছে, ফ্যাট, এগুলো সেপারেট হয়ে যাবে কি থেকে, পানি থেকে। ঠিক আছে, ওকে। কারণ আমাদের যে লেবু, লেবু কিন্তু একটা তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে। লেবুর মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড যখন আয়নিত হবে, তখন সে তোমাকে কিছু ক্যাটায়ন বা কিছু অ্যানায়ন প্রোভাইড করবে। ওই ক্যাটায়ন বা অ্যানায়ন দ্বারাই এই কোয়াগুলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। বুঝছি কিনা কথা? ওকে, আচ্ছা, তাহলে এখন লিখো যে যেসব উপায়ে কোয়াগুলেশন সম্পন্ন করা যায়, যেসব উপায়ে কোয়াগুলেশন সম্পন্ন করা যায়, এক নম্বর লিখো ইলেকট্রোফোরেসিস। দুই নম্বর লিখো ইলেকট্রোফোরেসিস। আর দুই নম্বর লিখো বিপরীত চার্জ বিশিষ্ট চার্জযুক্ত দুটি কলয়েডাল দ্রবণকে মিশ্রিত করে। তিন নম্বর লিখো বয়লিং বা স্ফুটন। চার নম্বর লিখো কলয়েডাল দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করবে। 5 number persistent dialysis.
ইম্পর্টেন্ট কোনটা এখানে 4 নাম্বারটা, ঠিক আছে? এটা নিয়ে আমরা বেশি কথা বলবো। হ্যাঁ একবার হোক পড়াশোনা করো, সামনে বসে এক্সাম, এক্সামের পরে দেখা যাবে। যেটা তোমাকে নিব আমি শুনতে পারি দাদা যায় চলো এই দেখো, তাহলে কি বললাম, যেসব উপায়ে কোয়াগুলেশন সম্পন্ন করা যায়। 1 নম্বরে সব ইলেকট্রোফোরেসিস, এটা কি দেখো, এটা হচ্ছে দেখো, ধরো তোমার কাছে একটা পজিটিভ সোল আছে যেখানে কলয়েড কণাগুলোর উপরে পজিটিভ চার্জ আছে। এখন তুমি যদি এই পজিটিভ সোলটাকে তুমি একটা ঋণাত্মক তড়িৎদ্বারের সাথে যুক্ত করতে পারবে, যেমন ক্যাথোড। ক্যাথোড তোমার কি ঋণাত্মক তড়িৎদ্বার না? তখন কি হবে, এই ধনাত্মক চার্জযুক্ত কলয়েড কণাগুলো ক্যাথোড দ্বারা কি হবে, আকৃষ্ট হবে। আকৃষ্ট হয়ে কি হবে, তারা ক্যাথোডের দিকে ধাবিত হবে এবং ক্যাথোডে গিয়ে তারা ইলেকট্রন গ্রহণ করে আবার নিরপেক্ষ কলয়েড কণায় পরিণত হয়ে যাবে এবং কলয়েড কণাগুলো কি হয়ে যাবে, অদক্ষিপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 ওয়ে। তাহলে নেগেটিভ সোলকে তুমি কার সাথে কানেক্ট করবে বলতো? অ্যানোডের সাথে। কারণ অ্যানোড হচ্ছে কি তড়িৎদ্বার, ধনাত্মক তড়িৎদ্বার। তাহলে অ্যানোডে গিয়ে এই কণাগুলো কি করবে, ইলেকট্রন বর্জন করবে। বিকজ অ্যানোডে অলওয়েজ জারণ হয়, ক্যাথোডে অলওয়েজ কি হয়, বিজারণ। আমরা আগেও পড়ছি। এটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। 2 নাম্বার কি, বিপরীত চার্জযুক্ত দুটি কলয়েডাল দ্রবণকে মিশ্রিত করে। দেখো এটা খুব সিম্পল জিনিস। ধরো তোমার কাছে একটা পজিটিভ সোল আছে, একটা নেগেটিভ সোল আছে, দুটাকে মিশিয়ে দাও, দুটাকে মিশিয়ে দাও, ঠিক আছে না? দুটাকে মিশিয়ে দিলে কি হবে, এই প্লাসগুলা তখন এই মাইনাসগুলা দিয়ে কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। তখন আবার কলয়েড কণাগুলো কি পাত্রের তলায় সেটেল ডাউন হয়ে যাবে। সিম্পল। 3 নাম্বার কি, বয়েলিং বা স্ফুটন। তো তুমি যদি কোনো একটা এই কথা বলুন, কোনো একটা কলয়েডাল সলিউশনকে তাপ দিয়ে বয়েল করো, ফুটাও বা বাষ্পে পরিণত করো, তখন যেটা হয় কি, এই চার্জগুলো চলে যায় একটা সার্টেন মেকানিজমের মাধ্যমে। কারণ ওইটা তোমার জানার দরকার নেই কিভাবে চার্জগুলো রিমুভ হয়, অনেক ডিপ পড়াশোনা, ঠিক আছে না, ডিপলি অনেক পড়াশোনা আছে। ওকে, তো দেখো বেসিক্যালি তুমি যখন এই কলয়েডাল সলিউশনকে তুমি ফুটাবা তখন কি হবে, এই পজিটিভ চার্জগুলো বা তুমি যদি নেগেটিভ সলকে ফুটাও তাহলে কি এই নেগেটিভ চার্জগুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তখন আবার কলয়েড কণাগুলো কি কোয়াগুলেট হয়ে যাবে। 4 নাম্বার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের পড়াশোনা আছে নিয়ে, যে কলয়েডাল দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করে। একটু আগে আলোচনা করলাম, তোমার কাছে যদি পজিটিভ সোল থাকে তখন কোয়াগুলেশন করার জন্য এখানে কি অ্যাড করতে হবে, নেগেটিভ আয়ন। কি অ্যাড করতে হবে, নেগেটিভ আয়ন। কথাটা বুঝতে পারছো কিনা? পজিটিভ সোল থাকলে কি অ্যাড করব, নেগেটিভ আয়ন। বিকজ আমাকে এই পজিটিভগুলোকে কি করতে হবে, নিউট্রালাইজ করতে হবে, ঠিক আছে? আর যদি তোমার কাছে নেগেটিভ সোল থাকে তুমি কি অ্যাড করবা, পজিটিভ আয়ন, ক্যাটায়ন অ্যাড করবা। কথাটা বুঝতে পারছো, ক্যাটায়ন অ্যাড করবা। তো ওই ক্যাটায়নগুলো এসে এই নেগেটিভ আয়নগুলোকে কি করবে,
নিউট্রালাইজ করবে। লিখো এগুলো খাতা লিখে রাখো যে পজিটিভ সলকে কোয়াগুলেট করার জন্য, এই লিখো পজিটিভ সলকে কোয়াগুলেট করার জন্য ঋণাত্মক আধান যুক্ত করতে হবে। পজিটিভ সলকে কোয়াগুলেট করার জন্য ঋণাত্মক আধান যুক্ত করতে হবে। আর নেগেটিভ সলকে কোয়াগুলেট করার জন্য ধনাত্মক আধান যুক্ত করতে হবে। লিখো যে কোয়াগুলেশন সম্পন্ন করার জন্য যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করা হয়, কোয়াগুলেশন সম্পন্ন করার জন্য যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করতে হয়, তাকে বলা হয় কোয়াগুলেটিং এজেন্ট। এজেন্ট মানে কি দালাল? দালালি করা, আরেকজনের দালালি করা ভালো কাজ না। এবার লিখো কোয়াগুলেটিং এজেন্টের কোয়াগুলেশন পাওয়ার হার্ডি-শুলজ রুল দিয়ে নির্ধারিত হয়। রুলটার নাম কি? হার্ডি-শুলজ রুল। এটা থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। এখান থেকে এমসিকিউ কমন 300% গ্যারান্টি আসবেই। তোমার এই আসলে একটা এমসিকিউ আসবে এই হার্ডি-শুলজ রুল থেকে। কি বলছে? কোয়াগুলেটিং এজেন্টের কোয়াগুলেশন পাওয়ার হার্ডি-শুলজ রুল দিয়ে নির্ধারিত হয়। আর এই রুলটা কি দেখো, আমি কি বলছি তোমাকে, পজিটিভ সলকে কোয়াগুলেট করার জন্য কি এড করব? নেগেটিভ আয়ন। তাহলে চলো আমরা প্রথমে কিছু নেগেটিভ আয়ন নেই। যেমন ধরো FeCl6 4-, তারপরে নিলাম ফসফেট, তারপর নিলাম সালফেট, তারপর নিলাম ক্লোরাইড। দেখো
একটা পজিটিভ সোল আছে, তুমি এটাকে কোয়াগুলেট করতে চাও, তাহলে তুমি এই চারটা নেগেটিভ আয়নের মধ্যে যে কোনো একটা অ্যাড করতে পারো, ঠিক আছে? FeCN6 4- ফসফেট সালফার ট্রিক্লোরাইড। এখন হার্ডি-শুল্জ রুল আমাদেরকে বলে, এই রুল আমাদের বলে যেই অ্যানায়নের চার্জ বেশি, যে অ্যানায়নের কি বেশি, যেই অ্যানায়নের চার্জ বেশি ওই অ্যানায়নটার কোয়াগুলেশন পাওয়ার বেশি, ওই অ্যানায়নটার কি বেশি, কোয়াগুলেশন পাওয়ার বেশি, বা ওই অ্যানায়নটা অধিক স্ট্রং কোয়াগুলেটিং এজেন্ট, ঠিক আছে কি না? তাহলে যার চার্জ বেশি তার কোয়াগুলেশন কি বেশি, পাওয়ার বেশি, তার মানে সে তত ভালো কোয়াগুলেটিং এজেন্ট। কেন? কারণ দেখো এইটার মাথায় চারটা নেগেটিভ চার্জ, তার মানে এই একাই চারটা সিঙ্গেল পজিটিভ চার্জকে কি করতে পারবে, নিউট্রালাইজ করতে পারবে, ঠিক আছে না? করতে পারবে। ফসফেটের তিনটা নেগেটিভ চার্জ, তাহলে এটা তিনটা পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করতে পারবে। সালফেটের দুইটা নেগেটিভ চার্জ, তাহলে এটা দুইটা পজিটিভকে নিউট্রাল করবে। আর সিএন এর মাথায় কি জাস্ট একটা নেগেটিভ চার্জ, তাহলে এই জন্য মাত্র একটা সিঙ্গেল পজিটিভকে সে কি করতে পারবে, নিউট্রালাইজ করতে পারবে। তার মানে যে যত বেশি পজিটিভকে নিউট্রালাইজ করতে পারবে তার কোয়াগুলেশন পাওয়ার তত বেশি। তাহলে বলো, তাহলে কোয়াগুলেশন ক্ষমতার ক্রম কি? এটা আসবে এক্সামে। সবচেয়ে স্ট্রং কে? এই যে প্রথমটা, তারপরে এটা, তারপরে এটা। আমি স্ট্রং হইছে না হ্যাঁ, না আমি তো বাসায় ওয়ার্কআউট করি না, স্ট্রেংথ আছে, আপনারা দেখতেও তো পারেন স্ট্রেংথ, স্ট্রেংথ আছে, আয়রন বডি পুরো দেখে বোঝা যায় না ভাই। স্ট্রেংথ থাকবে তোমার মাসলি। অনেকে বলে আমি ভুড়িয়ালা, ভটকা বলা বাঁচব, ঠিক আছে? আর মেয়ে হলে ভুটকি, ঠিক আছে, বা ভুটি, ঠিক আছে? আমার একটা মামাতো বোন আছে, এর আমি ডাকি ভুটি, ঠিক আছে? একটা মামাতো ভাই আছে, এটা কি ভটকা। আমাকে তো কি ডাকে, আমার অনেকটা আমি ডাকতো, এগুলো বলা যাবে না। তোমাদের কিন্তু সবারই হচ্ছে যে বান্ধবী মহলের নিকনেম আছে, যে নামে তোমার ডাকে। তোমার তো আসল নাম তো আছে, এই নামে তোমার কেউ ডাকে না, ঠিক আছে? এরকম ছেলেদের মধ্যেও কি এরকম নিকনেম থাকে, ঠিক আছে? যেমন আমাদের ফ্রেন্ডদের মধ্যে ছিল, একজনের নাম ছিল নুডলস, চলছিল নুডলসের মতো। একজনের নাম ছিল কাকা, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কাকের মতো কাকা ডাক দিত। একজনের নাম ছিল পানো, পানো মানে হচ্ছে খারাপ। এই ছেলেটা মানে এরকম, মানে ওর পাশে যেই ক্লাসে বসতো সেই কোন একটা ঝামেলার মধ্যে পড়তো, মানে কুফা আর কি। ধরো এরকম হয়েছে, ওর পাশে বসে এরকম আমি সিটি দিছিলাম ক্লাস টেস্ট, খুব ভালো প্রস্তুতি নিয়ে গেছি, আজকে বেশি পাবো, সিটিতে 20 পাবো। দেখা গেছে ওর পাশে বসছি, আমার পুরো পরীক্ষাটা খারাপ হয়েছে, পাইছি 12। এমন মজা করছি, এটা ট্রেন্ড হয়ে গেছে, ওর পাশে যেই বসে তার পরীক্ষায় খারাপ হয়। পরে ওকে আমরা পানু নাম দিয়ে দিছি, ঠিক আছে? হ্যাঁ, ওর পরীক্ষাও খারাপ হতো, ওর পাশে যে বসতো ওর পরীক্ষা খারাপ হতো। বাবার হচ্ছে এরকম এরকম মজার 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 কাহিনী হতো আর কি। আমাকে কি নামে ডাকতো একটা নাম বলা যায়, এমন একটা নাম বলা যায়। চলো তাহলে বুঝলাম এটা কি, এটা হচ্ছে কোয়াগুলেশন ক্ষমতার ক্রম। আচ্ছা, এবার ধরো তোমাকে হচ্ছে যে একটা নেগেটিভ সোল দিল, তাহলে নেগেটিভ সোলকে কোয়াগুলেট করার জন্য কি লাগবে, পজিটিভ আয়ন, ঠিক আছে না? তাহলে ধরো আমি কিছু পজিটিভ আয়ন নিলাম, ধরো অ্যালুমিনিয়াম 3+, বেরিয়াম 2+, আর নিলাম কি Na+। তাহলে বলো বলো সাইন, বলো কোন আয়নটার কোয়াগুলেশন ক্ষমতা বেশি? কেন? কারণ এখানে চার্জ বেশি, তাহলে যেই ক্যাটায়নের কি বেশি, চার্জ বেশি, ওই ক্যাটায়নটার কোয়াগুলেশন ক্ষমতা বেশি। কারণ কি, এর মধ্যে তিনটা পজিটিভ আছে, এ একাই
তিনটা নেগেটিভকে কি করতে পারবে, নিরপেক্ষ করতে পারবে, নিউট্রালাইজ করতে পারবে। তাহলে কোয়াগুলেশন ক্ষমতা কমবে সবার প্রথমে এটা তারপর এটা। পরীক্ষায় যে एग्जांपलগুলো ক্লাসে করাচ্ছি দেখো এগুলো থেকে কমন চলে আসছে, এই দুটো থেকে কমন। অপশনে এটা থাকবে না এটা থাকবে। তাহলে খুবই সিম্পল রুল, হার্ডি-শুলজ রুল। তাহলে যেই অ্যানায়নের বা যেই ক্যাটায়নের ভ্যালেন্সি বেশি, চার্জ বেশি, তার কোয়াগুলেশন ক্ষমতা বেশি, কোয়াগুলেশন পাওয়ার বেশি। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে কি বলি, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কোয়াগুলেশন পাওয়ার। এই দেখো কোয়াগুলেশন পাওয়ার is proportional to 1 by coagulating value. Coagulation power is proportional to 1 by coagulating value. এটা মানে কি দেখো, এই শোনো, ধরো তোমার কাছে 6টা পজিটিভ চার্জ আছে, আচ্ছা ধরো তোমার কাছে 6টা পজিটিভ চার্জ আছে, এখন তুমি এই 6টা পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করতে চাও। ওকে, এখন ধরো তুমি করলা কি, তুমি এখানে ফসফেট অ্যাড করলা, তুমি এখানে ফসফেট অ্যাড করলা। তাহলে বলো তো, তোমরা বলো 6টা পজিটিভকে নিউট্রালাইজ করতে ফসফেট লাগবে কয়টা? দুইটা না, কারণ একটা ফসফেটের মধ্যে 3টা নেগেটিভ। তাহলে 6টা প্লাসকে নিরপেক্ষ করার জন্য ফসফেট লাগবে কয়টা? 2টা। আচ্ছা, তাহলে এই যে 2টা ফসফেট লাগলো, এই 2 হচ্ছে কি কোয়াগুলেটিং ভ্যালু, কোয়াগুলেটিং ভ্যালু। আচ্ছা, এখন মনে করো আরেকজন বললো যে না আমি ফসফেট দিয়ে কোয়াগুলেশন সম্পন্ন করব না, আমি এখানে সালফেট দিয়ে কোয়াগুলেশন সম্পন্ন করব। তাহলে বলো তো 6টা প্লাসকে নিরপেক্ষ করার জন্য সালফেট লাগবে কয়টা? 3টা না, 3টা না, 3টা সালফেট লাগবে, বিকজ একটা সালফেটে 2টা নেগেটিভ চার্জ। তাহলে 3টা সালফেটে টোটাল 6টা নেগেটিভ হবে, 6টা প্লাস নিরপেক্ষ হবে। তাহলে দেখো, তাহলে এইবার কোয়াগুলেটিং ভ্যালু কত? 3 না, 3টা সালফেট লাগছে না। তাহলে বলো তো যার কোয়াগুলেশন পাওয়ার বেশি সংখ্যা এসে কম লাগবে, যার কোয়াগুলেটিং পাওয়ার বেশি, কোয়াগুলেশন পাওয়ার বেশি, এই যার কোয়াগুলেশন পাওয়ার বেশি সংখ্যা এসে কম লাগবে কিনা, মানে তার কোয়াগুলেটিং ভ্যালু কি হবে? ছোট হবে। আর যার কোয়াগুলেশন পাওয়ার কম সংখ্যা এসে বেশি লাগবে, তার মানে কোয়াগুলেটিং ভ্যালু কি হবে? বেশি হবে। এই জন্যই কি দেখো কোয়াগুলেশন পাওয়ার আর কোয়াগুলেটিং ভ্যালু কি ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। বুঝছি কিনা? এটা কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, তাহলে বলো, এটা বলো দেখি সবাই। ধরো তোমার কাছে 10টা নেগেটিভ আছে, 10টা না, ধরো তোমার কাছে 8টা নেগেটিভ চার্জ আছে, বলো দেখি কোন সাদিয়া 8টা নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য সোডিয়াম প্লাস কত লাগবে? 8টা লাগবে না? 8টা লাগবে। বলো বিমনা, তুমি বলো 8টা নেগেটিভকে নিউট্রালাইজ করার জন্য অ্যালুমিনিয়াম 3 প্লাস কত লাগবে? কত লাগবে? আড়াই কেমনে? 8কে 3 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, তুমি যেহেতু ফ্র্যাকশন আসতেছে তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস অ্যাভয়েড করো, তুমি বেরিয়াম 2 প্লাস দিয়ে কোয়াগুলেশন করো। তাহলে কত লাগবে? 4টা। ঠিক আছে না? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি কোয়াগুলেশন পাওয়ার বেশি হলে তার পরিমাণে কি লাগবে সেটা কম, কোয়াগুলেটিং ভ্যালু ছোট হবে। আর কোয়াগুলেশন পাওয়ার বেশি কম হলে কোয়াগুলেটিং ভ্যালু কি হবে? বেশি হবে। ঠিক আছে, পারা যাবে? হার্ডি সলিউশন ক্লিয়ার সবার? বুঝতে পারছি? ওকে, আচ্ছা
কোয়াগুলেশন কাকে বলে? সংজ্ঞা 1 মার্কের সংজ্ঞা, এটা জ্ঞানমূলকে আসার সম্ভাবনা আছে। ওকে, আর এমসিকিউতে কি আসবে? এই হার্ডিশুজ রুল, এখান থেকে কোশ্চেন আসবে। সিকিউর জন্য তাহলে কি আসতে পারে এখান থেকে? এই যে এটা, কি কি উপায়ে তোমার কোয়াগুলেশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, এইটা 3 মার্ক অথবা 4 মার্কের প্রশ্নে আসবে। এইটা যদি কলেজ থেকে কোনো সৃজনশীল সার্ভে করে, আমার মনে হচ্ছে এই বছর স্যারেরা এই টপিক থেকে সব কলেজে প্রশ্ন করবে, কারণ এগুলো আগে ফুল সিলেবাসে ছিল না এই টপিকটা। এই বছর প্রায় প্রত্যেকটা কলেজে, যেগুলো ভালো ভালো কলেজ আছে, এই টপিক থেকে কোশ্চেন করবে এবং এই টপিকে ফলাফল পড়ে যাবে না এবং এই চারটা থেকে আনসার করতে পারবে। খুব ইজিলি তুমি এখান থেকে 10 পাইতে পারবে তুমি এই টপিকগুলো ভালো করে পড়বে। তো দেখো তাহলে কি কি উপায়ে কোয়াগুলেশন করা যায় এইগুলা লিখতে হবে একটু বিস্তারিতভাবে, মানে তুমি পয়েন্টগুলো তো লিখবা, এই পয়েন্টগুলোকে হালকা ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে, শেষ। প্রথমটা কি? এই দেখো, প্রথমটা কি? ইলেকট্রোফোরেসিস। এটা কি ছিল? যে আমি কি করব, আমার যে পজিটিভ বা নেগেটিভ সোল আছে, এই সোলকে আমি একটা তড়িৎদ্বারের সাথে কি করব? একটা তড়িৎদ্বারের সাথে যুক্ত করব। তাহলে পজিটিভ সোলকে আমি যুক্ত করব একটা ঋণাত্মক তড়িৎদ্বারের সাথে, আর নেগেটিভ সোলকে আমি যুক্ত করব কি? একটা পজিটিভ তড়িৎদ্বারের সাথে। ওকে, 2 নাম্বার কি? বিপরীত চার্জযুক্ত দুটো কলোয়েডাল দ্রবণকে মিশাইলেই কোয়াগুলেশন হয়ে যাবে। 3 নাম্বার কি? বয়লিং বা স্ফুটন। 4 নাম্বার কি? কলোয়েডাল দ্রবণের তড়িৎ বিশ্লেষণ যোগ করে, যেটা আমরা মাধ্যমিক ডিটেইলসে পড়লাম, হার্ডিশুজ রুল, ঠিক আছে? ওকে, আচ্ছা 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা দেখো, এটা কি বলছে এখানে? কি এটা? পারসিস্টেন্ট ডায়ালাইসিস। আচ্ছা, ডায়ালাইসিস বুঝো তোমরা? ডায়ালাইসিস বুঝো? এটা হচ্ছে তুমি যদি হসপিটালে যাও, তোমরা একটা কিডনি হসপিটালে যাও, হ্যাঁ, এই যে তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা কিডনি দিছে, যত্ন নিচ্ছ কিডনির, পানি তো খাও না, ঠিক আছে? আমি বলতেছি না আমি অনেক ভালোভাবে নিচ্ছি, আমি চেষ্টা করি, ঠিক আছে? দেখো তাহলে আল্লাহ তাআলা তোমাকে একটা বডি দিছে, এই বডিকে যে কোনো উপায়ে প্রোটেক্ট করার দায়িত্ব তোমার। এখন তুমি যদি বাইরে পিৎজা, ফাস্টফুড, ফুচকা, ভেলপুরি, এইসব ভংচং, ঝালমুড়ি, বাইরের পানি, যেটা সবচেয়ে বিপজ্জনক, তোমরা দেখা গেছে ফুচকা খাইছো, ওখানে তুমি পানি খেয়ে ফেলছো, ওখান থেকে খাও না? কে কে খায়? বাইরের ওয়াটার তুমি চেষ্টা করবে অ্যাভয়েড করার, বাইরের পানির সোর্স কি এগুলো কিন্তু আমরা জানি না। আর তুমি যদি একটু টাকা পয়সাওয়ালা মানুষ হও, আমি তোমার সাজেশন দিব, ভাই তুমি 20 টাকা দিয়া ভেলপুরি না খায়া, 20 টাকা দিয়া ভেলপুরি না খায়া 20 টাকা দিয়ে তুমি একটা পানির বোতল কিনো, পানির বোতল কিনে ওই পানি খাও, খিদা লাগলে পানি খাও, ঠিক আছে? ধরো তোমার খিদা লাগছে, তুমি পানি খাও, সমস্যা নেই। ভেলপুরি খাওয়ার থেকে 1000 গুণ ভালো। মিনারেল ওয়াটার কিনো, ধরো তুমি 20 টাকা দিয়ে ভেলপুরি কিনবা, তো 20 টাকা দিয়ে তুমি 1 লিটার পানি কিনো, ওইটা বেটার। কেন? দেখো মিনারেল ওয়াটারের দাম বেশি কেন বলতে পারবা? এই দাম বেশি কেন? কারণ মিনারেল ওয়াটার হচ্ছে এগুলাকে প্রায় 10 থেকে 15 ধাপে কি করা হয়েছে? বিশুদ্ধকরণ করা হয়েছে। এবং মজার হচ্ছে এই দেখো ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান্টগুলো আছে, ওই প্ল্যান্টে কিন্তু তোমার এই কোয়াগুলেশনের মাধ্যমে কি এই ওয়াটার ট্রিটমেন্ট করা হয়। কথাটা বুঝতে পারছো? তুমি ফিটকিরি দেখছো? ফিটকিরি আগে দেখতে গ্রামে গঞ্জে কি করতো? গ্রামে গঞ্জে কি করতো? পানির মধ্যে ফিটকিরি দিত না? ফিটকিরি কি করতো বলো? ফিটকিরি হচ্ছে ওই পানির মধ্যে যে কঠিন বস্তুগুলো দ্রবীভূত ছিল, ওগুলাকে পাত্রের তলায় জমা করতো না, কলসির তলায়, ওইখানেও কি হচ্ছে? এই কোয়াগুলেশন হচ্ছে, ঠিক আছে কিনা? কারণ তুমি যে এই যে ফিটকিরি, ফিটকিরি কি? এটা হচ্ছে তোমার পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 পানি, পটাশ অ্যালাম, যেটা তাহলে ওইটার মধ্যে ইলেকট্রোলাইট আছে। ওই তড়িৎ বিশ্লেষণগুলো পানির মধ্যে গিয়ে পানির মধ্যে থাকা যে তোমার যে কঠিন বস্তুগুলো, ধুলাবালি, ভারী যে পাথর কণা, এগুলোকে সব কি করে ফেলে? কোয়াগুলেট করে ফেলে এবং পাত্রের তলায় তোমার জমা করে। এইভাবে পানিকে ট্রিট করা হতো আগের কালে।
বাট ইন্ডাস্ট্রিয়ালি যে কাজটা করা হয়, এই যে ধরো তুমি পানি খাচ্ছ, এই যে দেখো কত পিওর ওয়াটার, অনেক পিওর, কিন্তু এগুলো অনেক বেশি সেফ। তুমি সারাদিন এই পানি খাও, কিচ্ছু হবে না। এবং আমাদের তুমি যদি রেগুলার 1 মাস তুমি এই পানি পান করো, তোমার পেটের অসুখ তো তোমার হবেই না। কোনটা? বায়োলজি না, আমি তোমার কেমিস্ট্রি বলতেছি। কোনো পেটের অসুখ হবে না। কিন্তু তুমি দেখো প্রায়ই হচ্ছে যে ওয়াশার পানি খেলে পেট খারাপ হয়। আজকাল আমার বাসায় ওয়াশার পানিতে হচ্ছে পানির সাথে আসতেছে লাল লাল কতগুলো হচ্ছে যে পোকার মতো। আর তোমাদের বাসায় আসে কিনা আমি জানি না। ভাই আপনার পাইপলাইন মানে ড্রেনের নিচে। মানে খুবই ভয়ানক। মানে আমি চিন্তা করি যে ভাই কখন এই পানি পেটে চলে যায়, মানে এই পোকাগুলা সাদা সাদা লাল লাল পোকাগুলা একদম ক্রিমির মতো নড়াচড়া করে, ঠিক আছে? আর ঢাকা শহরে পানির অবস্থা খুবই খারাপ, অনেকেই কমপ্লেন দিচ্ছে। ঢাকায়ও সেম পানির মতো পোকা পাওয়া যাচ্ছে, ওয়াশার পানি। এটা দেখো, তাহলে আমি যেটা বললাম যে এই কিডনি হসপিটালে গেলে তোমার দেখবা যে এখানে কিডনি রোগীদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর বা 1 মাস পর পর তার যে রক্তগুলো আছে শরীরের, এই রক্তগুলোকে পিউরিফাই করতে হয়। ওকে, তো সেখানে তোমার একটা মেশিন থাকে, ডায়ালিসিস মেশিন। তো কি করা হয়, তোমার বডি থেকে প্রথমে রক্ত ওরা একটা পাম্পের মাধ্যমে ডায়ালিসিস মেশিনে নিয়ে যায়। দেন তোমার কি করা হয়, ওকে, ওই রক্ত থেকে বিভিন্ন বর্জ্য পদার্থগুলোকে অপসারণ করে আবার ওই রক্তকে তোমার শরীরে কি ফেরত পাঠানো হয়। এটাকে বলা ডায়ালিসিস। আমরা এই কথা বলো না, আমরা যদি কোনো একটা কলোয়েডাল দ্রবণের উপরে এই ডায়ালিসিস প্রক্রিয়াটা বারবার সম্পন্ন করি, মানে ওরা 5 বার 10 বার 15 বার 20 বার, তখন কি হয়, ওই কলোয়েডাল দ্রবণের যে কলোয়েড কণাগুলো আছে এগুলো কি হয়ে যায়, অদক্ষিপ্ত হয়ে যায়, কোয়াগুলেট হয়ে যায়। ওকে, তো এটাকে তোমার বলা হয় পারসিস্টেন্ট। ভাই পারসিস্টেন্ট মানে কি? আম ভালো না পানি ভালো? কে মারছে? হ্যাঁ কে মারছে? মানে পানি ভালো না আম ভালো? দেখতেছি কিডনি আম ভালো, বাট তুমি যদি এখন অনেকে কি করে যে আপেল কমলা এগুলো হচ্ছে ছোলকা না ছিলি খেয়ে ফেলে, এগুলো কিন্তু ডেঞ্জারাস। তুমি অনেকে তুমি কি করো, ধরো তুমি দোকান থেকে আপেল কিনছো, হালকা একটু পানিতে ধুই খেয়ে ফেলছো, তুমি জানো যে ওই যে ছোলকার মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থাকতে পারে, এগুলো ধারণাই নেই। অলওয়েজ এগুলো খাবা কি ছোলকা খুলে তারপরে। আচ্ছা, এই দেখো যেটা বললাম পারসিস্টেন্ট মানে কি, বারবার পুনঃ পুনঃ। পারসিস্টেন্ট ডায়ালিসিস করলে কি করা যাবে, কোয়াগুলেশন সম্পন্ন করা যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কোয়াগুলেশন 90% শেষ, আর 10% পরের দিন করব। আজকে তুমি পেস্টাল সিস্টেমে বুঝতাম না। পেস্টাল সিস্টেম মানে কি, ধরো তুমি পারসিস্টেন্ট মানে হচ্ছে বারবার, মানে ডায়ালিসিস প্রক্রিয়া তুমি যদি বারবার করো ওটাকে বলে পারসিস্টেন্ট ডায়ালিসিস। কোয়াগুলেশন